আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো হচ্ছে আপনার গাড়ির ট্রান্সমিশন ফ্লুইড বা গিয়ার অয়েল কখন চেঞ্জ করা উচিত। সো মেইনলি আজকের ডিসকাশনটা থাকবে হচ্ছে সিভিটি ফ্লুইড নিয়ে। প্রথমে আমরা আসি যে সিভিটি ফ্লুইড হোক বা আপনার যে কোনো গিয়ার অয়েলই হোক না কেন, সেটা আপনার ম্যানুফ্যাকচার থেকে আপনার গাড়ির জন্য যত কিলোমিটার বলা আছে এক্স্যাক্টলি তার থেকে কমে করবেন। দ্য রুল অফ থাম্ব হচ্ছে আপনি তার অর্ধেকে করেন। যদি আপনার ম্যানুফ্যাকচার থেকে বলা থাকে যে আপনি 60,000 কিলোমিটারে চেঞ্জ করেন, আপনি 30,000 কিলোমিটারে চেঞ্জ করেন, হ্যাঁ, অথবা ম্যাক্স গেলে 35 বা 40,000-এর মধ্যে করে ফেলেন। কারণ একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বাংলাদেশে কিন্তু গাড়ি রাস্তায় কিলোমিটার না চলে উল্টা জ্যামে বসে থাকে। সো জ্যামে যখন বসে আছে তখনও কিন্তু আপনার ট্রান্সমিশন আর হচ্ছে আপনার ইঞ্জিনের উপর স্ট্রেস যায়, রাইট? সো সেটা যেন না হয় এই জন্য হচ্ছে আমরা সেই টাইমিংটা আরও আগে করে আনি। আচ্ছা, এখন এই হন্ডা বিআরভির জন্য হচ্ছে হন্ডার টিপিক্যাল সিভিটি ট্রান্সমিশন আসে, অ্যান্ড এটাতে কিন্তু আপনার যে রেকমেন্ডেশন ছিল হচ্ছে 60,000 কিলোমিটার। তো 60,000 কিলোমিটার না করে উই চেঞ্জড ইট অ্যাট 34,000 কিলোমিটার। অ্যান্ড আমি ভিডিও দিয়ে দিচ্ছি। 34,000 কিলোমিটারে করার আমার রিজনটা ছিল হচ্ছে অনেকে বলে 30,000 কিলোমিটারে চেঞ্জ করতে, আবার অনেকে বলে যে 45,000 কিলোমিটারে চেঞ্জ করলেও হয়। সো আমি লেগে আচ্ছা ঠিক আছে। সো আমি যেহেতু কুলেন্ট চেঞ্জ, ইঞ্জিন অয়েল চেঞ্জ অ্যান্ড সব কিছু মানে মোটামুটি একটা মেজর পার্ট অফ দ্য মেনটেন্যান্স হচ্ছে আমি একটা টাইমে ফেলাইছি, মানে বিকজ অফ মাই কনভিনিয়েন্স অ্যান্ড আপনার যেন আমরা প্রিভেন্টিভ মেজার আর কি রাখতে পারি, রাইট? সো প্রিভেন্টিভ মেনটেন্যান্সটা নিতে চাই। সো বেসিক্যালি 34,000 কিলোমিটারে কুলেন্ট চেঞ্জ অ্যান্ড এগুলো করা হয়েছে। অ্যান্ড তখন অবভিয়াসলি আমি সিভিটিটা নিজেই চেঞ্জ করতাম, বাট দ্য থিং ইজ সিভিটির যে ড্রেন বোল্টটা অবভিয়াসলি অনেক বেশি টর্ক দিয়ে টাইট করা ছিল ফ্রম দ্য ফ্যাক্টরি। সো এটা খোলার আমার পক্ষে পসিবল হয়নি। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এইটা সান্টা ক্রুজ থেকে আমরা হচ্ছে চেঞ্জ করাই। সো আমরা যখন সিভিটি ফ্লুইডটা চেঞ্জ করাই তখন যখন অয়েলটা ড্রেন হয়, অয়েলটার অবস্থা খুবই খারাপ। ইটস অলরেডি ডার্ক রেড কালার, যেখানে কিন্তু হন্ডার যেই সিভিটি ফ্লুইড এটা কিন্তু রেড কালারে আসে না। টয়োটাটা আপনারা জানেন সবাই লাল কালার হয়। হন্ডারটা কিন্তু অলমোস্ট ট্রান্সপারেন্ট অথবা হচ্ছে লাইক হালকা ইয়েলোইশ একটা টিন্ট থাকে, হ্যাঁ। সো সেইটা অলরেডি বার্নড হয়ে এরকম রেডিশ টাইপ হয়ে গেছে, অ্যান্ড কালো তো অবভিয়াসলি হয়েছেই, আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে। সো আরেকটা জিনিস হচ্ছে যে যখন ড্রেনটা শুরু করছে ইনস্ট্যান্ট পুরো ওয়ার্কশপে একটা স্মেল ছড়ায় গেছে। আমি ভাবতেছিলাম যে এখানে কি পেইন্টিং শুরু করছে বা সামথিং, মানে এত কড়া একটা স্মেল উইচ ওয়াজ কামিং ফ্রম দ্য মানে সিভিটি ফ্লুইড। সো এইটা প্রুভ করে বেসিক্যালি যে আপনাদের 34,000 বা 30,000 কিলোমিটারই কিন্তু হন্ডার জন্য চেঞ্জ করে ফেলা উচিত। কিছু সিমটমস বলে আমি নোটিস করছি যে কী কী হচ্ছে আমার কাছে খুবই অ্যাবনর্মাল লাগতেছিল। আচ্ছা, সিভিটি গাড়িগুলোতে একটা জিনিস জানবেন যে আমরা যখন অ্যাক্সেলারেট করি এটা একটা আরপিএমে যে দেন হচ্ছে এটা ওভাবে ধরে রাখে, হ্যাঁ। সো লেটস আমি যদি হঠাৎ করে এখন 20% বেশি থ্রটল দিই, তাহলে সে লেটস এই যে 2,000 আরপিএমে যে এরকম ধরে রাখতেছে, বা 1,500 আরপিএমে আবার যে নিচে নেমে গেল এরকম। বাট আমি যেটা ফিল করতেছিলাম যে আমি যখন যতটুক থ্রটল দিচ্ছিলাম, লেটস এই 2,000 আরপিএমে যাওয়ার কথা, বাট ইট ওয়াজ ওভার শুটিং অ্যাট 3,000 আরপিএম অ্যান্ড দেন 2,000 আরপিএমে ড্রপ করতেছে। সো দের ইজ এ সিগনিফিকেন্ট ডিলে যে আমার গিয়ারটা ধরতে পারতেছে না, মানে সিভিটি বেল্টটা স্লিপ করতেছে, সামথিং লাইক দ্যাট ইজ হ্যাপেনিং। সো এই জিনিসটার একটা মেইন রিজন হচ্ছে যে সেই সিভিটি ফ্লুইডের ডিগ্রেডেশনটা ওইটার কারণে হচ্ছে সে ইনাফ অ্যামাউন্ট অফ ফ্রিকশন পাচ্ছিল না বা এরকম হেজিটেট করতেছিল। বাট চেঞ্জ করার পরের কন্ডিশন হচ্ছে ব্যাক টু নর্মাল একদম। আমি যতটুক প্রেস করতেছি এক্স্যাক্ট অতটুকুই যাচ্ছে। সো লেটস সে যে আমি 2,000 আরপিএম পুশ করতেছি, 2,500 যাচ্ছে, আমি আবার প্রেস করলে ইউ গ্যাস উইল সি সেম জাস্ট ইজিলি উঠে যাচ্ছে। বাট তখন যেটা হয়তো আরপিএমটা আগে একটু বেশি উঠতো দেন নিচে নামতো, হ্যাঁ। আচ্ছা, এখন আসি আর একটা জিনিস যে লেটস সে আপনার টয়োটা হোক বা হন্ডা হোক, আপনি সিভিটি ট্রান্সমিশন ফ্লুইড কখনও চেঞ্জ করেন না, হ্যাঁ। এটা খালি সিভিটির জন্য হবে, সিভিটি না, খালি সিভিটির জন্য। যদি লেটস সে আপনার 1,00,000 কিলোমিটার গাড়ি ক্রস করে ফেলছেন, আপনি জীবনও ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করেন নেই, তখন আপনি নতুন করে ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করতে যান না। তখন যেটা হবে, এতদিন ধরে সেই অয়েলটা ডিগ্রেড হইতে হইতে তারপর আপনার মেটাল শেভিংস অ্যান্ড এভরিথিং সেই আপনার যে পুরো সিস্টেমের মধ্যে চলতেছে, সেইটা আপনি হঠাৎ করে যদি বের করে ফেলেন আর নতুন অয়েল দেন, আপনার ট্রান্সমিশন পুরো ফেল করবে। আপনার ওই ফ্রিকশনের যেটা ছিল বেসিক্যালি গ্রিডটার কারণে যে ধরেছিল সেটা পারবে না, অ্যান্ড আপনার বেসিক্যালি ট্রান্সমিশন চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, অনেকে হচ্ছে দেখে যে 1-1.5 লাখ কিলোমিটার চালানোর পরে লেসে আমি যদি টয়োটা এক্সিও নর্মালটার কথা বলি, নট দ্য হাইব্রিড ওয়ান, তখন অনেকে এরকম ইগনোরেন্সের কারণে দেখবে যে মানে গাড়ি ধাক্কায় অথবা হচ্ছে গাড়ি রিভার্সে যায় না, যে কোনো কিছু হতে পারে, অথবা হচ্ছে আপনার একটা ইনক্লাইনে গাড়ি আরপিএম বাড়তেছে এবার গাড়ি যাইতে পারতেছে না, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য স্লিপ।
সো আপনার ট্রান্সমিশন স্লিপ করে, দ্যাটস এ ভেরি ব্যাড সাইন যে আপনার অলরেডি ওয়ার অ্যান্ড টিয়ার ডান হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো তখন যেটা করতে পারেন যে আপনারা জাস্ট নর্মালি ওভাবে চালাতে থাকতে হবে আনটিল দ্য ট্রান্সমিশন গিভস আপ, তখন আপনার বেসিক্যালি নতুন গিয়ার বক্স লাগাইতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেই গাড়ির ট্রান্সমিশনই হোক না কেন, সিভিটি হোক ইসিভিটি হোক, হোয়াট এভার ইট ইজ, নেভার ফ্লাশ দ্য ট্রান্সমিশন ফ্লুইড। অনেকে আছে আপনার হচ্ছে অনেক মেশিন অনেক জায়গায় করে আপনার ট্রান্সমিশন ফ্লুইড ফ্লাশ করে, এই জিনিসটা ভুলেও করবেন না। আপনার ট্রান্সমিশন মানে একটা তো গিয়ার বক্স আছে, তার আশপাশে কিন্তু এই মেকাট্রনিক ইউনিট থাকে, তারপর হচ্ছে আপনার অনেক ভ্যালভের অনেক ছোটো ছোটো জায়গা থাকে। সো সেই সব জায়গায় যদি আপনি জোরে হাই প্রেশারাইজড করে কোনো কিছু ফ্লাশ করতে যান, হইতেই পারে সেই চিকন চিকন যেই পাথওয়েগুলো আছে সেগুলো ব্লক হয়ে যাবে, অ্যান্ড দেন আপনার ওয়ান্স অ্যাগেন ট্রান্সমিশন পুরা ওভারহল বা কাজ করানো লাগবে। সো কখনোই ফ্লাশ করবেন না, জাস্ট একটা নর্মাল ড্রেন অ্যান্ড রিফিল, দ্যাটস ইট, ডান। অ্যান্ড অবশ্যই ট্রাই করবেন যেই ম্যানুফ্যাকচারের গাড়ি সেই ম্যানুফ্যাকচারের যেটা রেকমেন্ডেড সেই ফ্লুইডই ইউজ করা। যেমন অনেকে আছে বাংলাদেশে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড আর হচ্ছে যে সিভিটি ফ্লুইড, এটা যে দুইটা যে আলাদা এটাই জানে না এখন পর্যন্ত। সো অনেকে হচ্ছে অটোমেটিক ফ্লুইডটা সিভিটি ফ্লুইডে ঢালে, এটা কিন্তু কমপ্লিটলি রং। দুইটার ভিসকসিটি ডিফারেন্ট, দুইটার পারপোজ ডিফারেন্ট, দুইটার কমপ্লিটলি ডিফারেন্ট মেকানিজমে চলে, সেটা কখনো করবেন না। সো হ্যাঁ, মোটামুটি যদি আপনারা আপনাদের গাড়ির ট্রান্সমিশনটাকে মেনটেন করতে পারেন, হন্ডা অ্যান্ড টয়োটা হ্যাভ ভেরি গুড সিভিটি ট্রান্সমিশনস। সো এগুলার যদি আপনি প্রপার টাইমলি মেনটেন করে আপনি সিভিটি ফ্লুইড চেঞ্জ করেন, তাহলে আশা করি মানে 1.5-2 লাখ কিলোমিটার ইজ নাথিং ফর দ্য ট্রান্সমিশন। হ্যাঁ, কাজ মানুষজন তো অলরেডি চালাইছে বাইরে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি যেই ইন্টারভেলের কথা বললাম সেটা হচ্ছে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার একটা মেনটেনেন্স স্কেডিউল আছে। সো এইটা হচ্ছে কিছুটা সিম্পলিফাই করা, প্রত্যেকটা গাড়ির জন্য কিছুটা ডিফারেন্ট হবে। এটা হচ্ছে এই হন্ডা বিআরভির ওনার্স ম্যানুয়াল অনুযায়ী কিছু টাইমিং আগানো, সো দ্যাট হচ্ছে একটা মেনটেনেন্সের সাথে পড়ে, সো দ্যাট একবার অনেকগুলো কাজ করে ফেলা যায়। আরেকটা জিনিস হচ্ছে সো দ্যাট প্রিভেন্টিভ মেনটেনেন্সটা থাকে, আমরা যেন টাইম ইন্টারভেলের বাইরে চলে না যাই। হ্যাঁ, যেমন হন্ডা রেকমেন্ড করে এভরি 5000 কিলোমিটার অয়েল চেঞ্জ করতে, ইঞ্জিন অয়েল চেঞ্জ। উই আর ডুইং এট 4000 কিলোমিটার, কারণ দেখছি যে 4000 কিলোমিটার ইজ সুইট স্পট করার জন্য। 3000 করলে বেশি আর্লি হয়ে যায়, 5000 ইটস ওয়ে টু থিক, সো 4000 ইজ গুড এনাফ। সো এভাবে আর কি উই ডু দ্য ক্যালকুলেশনস। মোটামুটি বাংলাদেশে অ্যাভারেজে 4000 কিলোমিটার ইঞ্জিন অয়েল ইজ মানে চেঞ্জ করাটা বেটার। সো হ্যাঁ, দ্যাট উইল বি অল ফর দ্য ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।